আজকের অনলাইন পাঠে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখবে তা হলো স্বাভাবিক সংখ্যার বর্গের ও ঘনের সমষ্টি নির্ণয় করতে পারবে এবং গুণোত্তর ধারার সূত্রগুলো জানতে পারবে। সসীম ধারার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ 13.2 গুণোত্তর ধারা নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রথমেই তোমাদের এখানে লেখা আছে যে ধারার বিভিন্ন সূত্র। আমরা ধারার বিভিন্ন সূত্রের মাঝে পূর্বের অধ্যায়ে পড়ে এসেছি সমান্তর ধারার সূত্র। এছাড়া আরেকটা সূত্র পড়ে এসেছিলাম, সেটা হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। সূত্রটা যদি কারো মনে না থাকে একটু দেখে নিয়ে আসা যাক। এবং এই সূত্র দিয়ে আমরা শর্টকাট ওয়েতে একটা ম্যাথও করেছিলাম। এটা হলো সেই সূত্রটা ছিল, কারো যদি মনে থাকে দেখো, এই যে এটা সূত্র মনে আছে? জি স্যার। এছাড়া সমান্তর ধারার সূত্র তো আমরা পড়েছি, সেটা আমরা পরে ইউজ করবো, কিন্তু এই সূত্রটা মাথায় রাখবো। এখন আমরা যে সূত্রটা পড়বো তার সাথে এই সূত্রটাকে অ্যাড করে আরো নতুন কিছু জিনিস আমরা পাবো। যেমন এখানে বলা হয়েছে এখন প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়। আগেরটার মধ্যে কিন্তু বর্গ কথাটা ছিল না। তো বর্গের সমষ্টি নির্ণয় করার যে সূত্রটা, এটা কিভাবে ডেভেলপ করতে হয়, কিভাবে তৈরি করতে হয়, আমরা আজকে প্রথমে সেই জিনিসটা দেখব। একটু ঝামেলাপূর্ণ মনে হতে পারে, আমি তোমাদেরকে লাইন বাই লাইন বলে দিব। এটা শেখার জন্য আমাদের আসলে এটার উপরে ভিত্তি করে যে ম্যাথ আসবে আসলে তেমনটা না, কিন্তু তোমার এটা শিখে নিতে পারলে এটা ভবিষ্যতে অন্যান্য কোনো কাজে এটা লাগবে। ঠিক আছে, সেজন্য আমি তোমাদেরকে এটা শিখিয়ে দিতে চাচ্ছি। তো শুরু করি। আমরা সূত্রটা দেখেই বুঝতেছি যে আমাদেরকে এই জিনিসটা বের করতে বলা হয়েছে, এটা ইকুয়াল টু কত, এটাই আমাদেরকে বের করতে বলা হয়েছে। কারণ স্বাভাবিক সংখ্যা বলতে 1 2 3 4 হতে পারে, আর বর্গ বলতে যে স্কোয়ার দেওয়া আছে দেখতে পাচ্ছ। তো এভাবে করে বর্গের স্কোয়ার করলে কত হয়, এটাই আমরা এখন বের করব। এটা বের করার একটা বিশেষ পদ্ধতি আছে, যদিও আমরা কাজটা করছি বর্গের, কিন্তু এটা মিলানোর জন্য আমরা প্রথমে কিউবের সূত্রের সাহায্য নেব। এটা একটু মনে রাখতে হবে। সো প্রথমে দেখো এখানে যে সূত্রটা লেখা হয়েছে এটা খুব রেগুলার একটা সূত্র, a মাইনাস বি হোল কিউবের সূত্র। সবাই দেখতে পাচ্ছ? এখানে যে a মাইনাস বি হোল কিউবের সূত্র, এখানে আর দিয়ে ইউজ করা হয়েছে। আর আসলে তেমন কিছু না, আর হচ্ছে পদ ও সংখ্যা বা পদের যে কোনো একটা মানকে নির্দেশ করা হয়, আর কিছু না। সো আমরা এখানে আর মাইনাস ওয়ান ধরে হোল কিউবের সূত্রটাকে বাম পাশে লিখেছি, তারপরে আর মাইনাস ওয়ান কিউব লিখেছি। ঠিক তার পরের লাইনে এসে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে এই অংশটুকুকে এই পাশে নিয়ে এসেছি, আর এখানকার এতটুকু অংশকে আমরা সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে এসেছি। দেখো তো, বুঝা গেছে এটা? জি স্যার। ওকে, জাস্ট সাইড চেঞ্জ কিন্তু। আচ্ছা, এরপরে আমরা এখানে যেটা করব সেটা হলো এই অভেদটি, যেটা অভেদ, কিন্তু অভেদ বলতে এখানে যে কোনো মানের জন্য দুই পাশ সমান হবে। সো আর এর ভ্যালু দেখো এখানে যা যা আছে 1 2 3 ডট 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 এন, যে কোনো মান আমরা এখানে বসায় দেখতে পাবো। সো ধীরে ধীরে আমরা একটা একটা করে মান বসানোর চেষ্টা করছি। এটা এখন ভালো করে দেখবো। আমাদের মূল উপাদানটা হচ্ছে এটা লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, সে অনুযায়ী চিন্তা করো। আমরা প্রথমে এক বসাচ্ছি, আর এর এখানে যদি এক বসাই, একের কিউব, আর একের থেকে এক চলে গেলে জিরো, সো জিরোর কিউব। এটা নিয়ে কারো কোনো প্রবলেম? না স্যার। এবার ডান পাশের অংশটার মধ্যে ভালো করে দেখো, এখানে 3r স্কোয়ার, জাস্ট এক বসাবা। ঠিক যেখানে যেখানে আর দেখছো সেখানে সেখানে এক বসাচ্ছি, আর কিছু না। দেখো কোনো ক্যালকুলেশনও করেনি, জাস্ট রেখে দিয়েছে। সেম ভাবে আমি যদি 2 বসাই, এখানে 2 কিউব, আর এখানে যদি এক করে কমছে তার মানে এখানে 1 কিউব, বাকিটা সেম ভাবে বসিয়ে দাও। 3 কিউব সেম ভাবে বসিয়ে দাও। ডট 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 ডট, এখানে ওরা দুটো লাইন দিয়েছে, দুটো লাইনের কোনো ব্যাপার না, তুমি একটা লাইনই শুধুমাত্র ডট 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 দিয়ে ছেড়ে দাও একই হবে। ঠিক তারপরে এসে আমরা এখন এন বসাবো, অর্থাৎ শেষ পদ পর্যন্ত দেওয়ার চেষ্টা করছি। সো এন বসালাম, এন এর কিউব মাইনাস দিয়ে বাকি একই রকম, আর এর জায়গায় এন মাইনাস ওয়ান হোল কিউব হলো, যেখানে যেখানে ওয়ান আর ছিল সেখানে সেখানে এন দ্বারা প্রতিস্থাপিত করলাম। বলতো এই এতটুকু কাজ সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার?
জি স্যার। ওকে, এখন আমরা বরাবর এগুলোকে যোগ করব। যোগ করার সিস্টেমটা একটু ভালো করে বুঝবে। যোগ করার মানেটা হলো, এখানে দেখো একটু কৌণিক ভাবে যদি চিন্তা করো, মানে প্যারালালি সমান চিহ্নের বাম পাশের মধ্যে একটা যোগ আর সমান চিহ্নের ডান পাশের মধ্যে যোগ। তোমরা একটু খেয়াল করলে দেখবে এই মানটা এই মানটাকে কেটে দিবে, এই মানটা এই মানটাকে কেটে দিবে। তার মানে 3 কিউবও নিশ্চয়ই এই জায়গায় একটা মান ছিল, তার সাথে কেটে যাওয়ার কথা, ঠিক কিনা? জি স্যার। ওকে, এবং n কিউব মাইনাস n মাইনাস ওয়ান হোল কিউব, বলতো এই জায়গাটায় n মাইনাস ওয়ান হোল কিউব আসার চান্স আছে কিনা? কারণ n হচ্ছে সর্বোচ্চ, এটা হলো সর্বোচ্চ থেকে এক কম, যেটা সর্বোচ্চ থেকে এক কম সেটা তার পূর্বে থাকার কথা ছিল কিনা বলতো? জি স্যার। এটা এটাকে কাটবে, এটা এটাকে কাটবে, এটা এখানে কাটার কথা, এটা তার পূর্বে কাটার কথা, কিন্তু থেকে যাবে হচ্ছে এখান থেকে 0 আর এখান থেকে থেকে যাবে n কিউব। এটাই দেখো যোগ করে পাই, যেটা লেখা হয়েছে, এটা হলো বুদ্ধির খেলা। আচ্ছা, এবার ডান পাশে যা আছে সেগুলো থেকে কি নিবে দেখো, প্রথম সবগুলো স্কোয়ারের রাশিগুলো ভেতর থেকে যদি কমন নেওয়া হয়, 3 সবার ভেতরে কমন, এই দেখো 3 কমন নিয়ে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ডট ডট n স্কোয়ার নেওয়া হয়েছে। এটা নিয়ে কারো কোনো প্রবলেম? তার মানে যোগ করার পর 3 কমন। হ্যাঁ, একবারে 3 কমন নেওয়া হয়েছে। একইভাবে মাইনাস দিয়ে যেখানে লেখা আছে সেখানেও 3 কমন নিয়ে 1 2 3 ডট 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 n, এই যে দেখো দ্বিতীয় অপশনটা। এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি স্যার। আর সর্বশেষ 1 1 1 1 1, সবগুলো শেষে 1, তার মানে এক অসংখ্য আছে আবার শেষেও 1 আছে। এই হলো 3টা পার্ট, রাইট সাইড থেকে আমরা 3টা পার্ট পেলাম। এই 3টা পার্ট আমরা একটু রাখি। এখন আমরা নেক্সট লাইনে চলে যাব। নেক্সট লাইনে যাওয়ার আগে তোমাদেরকে আবার একটু দেখিয়ে আনি। আমাদের কিন্তু বের করতেই বলা হয়েছে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার আপ টু n স্কয়ার পর্যন্ত, এটার মানই বের করতে বলা হয়েছে। এই যে এখানে ভালো করে দেখো sn। এজন্য এর পরের লাইনে এসে আমরা এই জায়গাটাকে 3 আগে ছিল গুণ, আর ওইটাকে sn হিসাবে কাউন্ট করেছি। বুঝা গেছে এতটুকু? স্যার এটা বুঝলাম না। এই যে বাবা, এটার দিকে তাকাও, এটাই তোমার জি প্রশ্ন। স্যার। এটাকে আমরা sn দিয়ে প্রকাশ করেছি কিনা? জি স্যার। এটার জায়গায় জাস্ট sn লেখা হয়েছে। এবার বুঝা গেছে? বুঝছি স্যার এবার। জি স্যার। ওকে, আর এর পরের অপশনটা দেখো, এখানে মাইনাস দিয়ে 3 ইনটু যেটা ছিল, যেটা আমি তোমাদেরকে শুরুতেই দেখালাম যে স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে এইটা, এটা আমাদের লাগবে বলেছি, এটা। জি স্যার। জি স্যার। এই হচ্ছে সেটা, 3 সামনে ছিল, এই জন্য 3 ইনটু আকারে আছে। আর এখানে 1 কতগুলো আছে? আনলিমিটেড 1 আছে, ধরে নাও সেটা n সংখ্যক, যেহেতু আমরা n সংখ্যক কাজ করছি এজন্য 1 এর জায়গায় n, অর্থাৎ n ইনটু 1, দ্যাট মিন্স n। আর এখানে দেখতে পাচ্ছ 0 মাইনাস করা মানে কিছুই না, ওইটাই থাকবে। সো এখান থেকে কি করা যায়? শুধুমাত্র 3sn কে এক পাশে রেখে বাকি সবগুলো উপাদানকে এক পাশে সাজানো হয়েছে, ঠিক আছে? এটা নিয়ে কার কোনো কথা আছে? নাই তো? না স্যার। ওকে, তারপরে লসাগু করা হয়েছে। 2 যদি লসাগু হয়, এই যে সবগুলো উপাদানকে একত্র করা হয়েছে। তারপরে যে 3n থেকে 2n বিয়োগ করলে শুধু n হয়, লেখা হয়েছে। পুরোটা থেকে n কমন নেওয়া যায়, দেন এটাকে মিডল টার্ম করার চেষ্টা করা হয়েছে। মিডল টার্ম করা, এই যে প্রসেস চললো, মিডল টার্ম করা শেষ। এখান থেকে 3 আর এইভাবে 2 এর সাথে গুণ করে দেওয়া হয়েছে, 3 দুগুণে 6। এবার দেখতে পেয়েছো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র, এটা হলো প্রমাণ। আমরা এখন করব n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয়। ঘনের সমষ্টি বলতে কিউব দিয়ে থাকবে, ঠিক আগে স্কয়ার দিয়ে ছিল আর এখন হচ্ছে কিউব দিয়ে। ওকে, এবার এখানে আরেকটা মজার ব্যাপার আছে, যে আগে আমরা বর্গের সমষ্টি বের করার জন্য ঘনের সাহায্য নিয়েছিলাম, আর এখন আমরা বর্গের সাহায্য নিয়ে ঘনের কাজটা করব। দেখো আমরা এখানে ইচ্ছাকৃত বর্গের কাজটা করেছি। এখানে দেখো r+1 এর হোল স্কয়ার আর r-1 হোল স্কয়ার নেওয়া হয়েছে, ইচ্ছাকৃত, জাস্ট এটা জাস্ট মিলানোর স্বার্থে, তোমরা দেখতে দেখতেই বুঝবে। তোমরা এই লাইনটা চাইলে অ্যাভয়েড করতে পারো, আমি আগেই বলে দেই, এটা চাইলে না লিখতেও পারবে, কারণ আমরা কিন্তু একটা সূত্র জানি। সূত্র বলতে অনুসিদ্ধান্ত, a+b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 4ab।
তোমাদের কি কারো এটা জানা আছে? জি স্যার। তো আমরা প্রথমে আমরা জানি দিয়ে অথবা এইখানে দিয়ে এই লাইনটা লিখবো r প্লাস 1 হোল স্কয়ার মাইনাস r মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু দিয়ে লিখে দেব 4r। এটা লাগবে না। তারপরের লাইনে এসে উভয় পক্ষে আমরা r স্কয়ার দ্বারা গুণ করব। উভয় পক্ষের গুণ যদি করি তাহলে যে প্রথমটার সাথে r স্কয়ার গুণ, দ্বিতীয়টার সাথে দেখো r স্কয়ার গুণ আছে এবং 4r এর সাথেও এখানে r স্কয়ার গুণ হয়ে গেল। গুণ করে এটাকে 4r কিউব লেখা যাবে। এই বাম পাশের গুণটা তোমার দেখানোর দরকার নেই, ডান পাশের গুণটা কমপ্লিট করতে পারো, 4r কিউব হবে। তুমি ডাইরেক্ট 4r কিউব লিখে দাও, এই গুণটা যে করছো সেটা না দেখে সরাসরি করে দাও, এটা বুঝাই যায়। এতটুকু সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, এখন এটাই হচ্ছে আমাদের মূল সূত্র। এটার ভেতরে আমরা এখন মান বসানোর চেষ্টা করব পূর্বে যেরকম করেছি। আমরা এখন r এর স্থলে 1 2 3 ডট 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 n এই ধরনের মান বসানোর ট্রাই করব। তো সেটা ট্রাই করার জন্য দেখো, ভালো করে আগে দেখবে, এই জায়গাটুকু আগে দেখো। যদি আমরা 1 বসাই তাহলে 1 এর সাথে 1 যোগ করলে 2 হবে, 2 এর স্কয়ার, আর ইনটু আছে আবার r স্কয়ার, তার মানে 1 স্কয়ার। এতটুকু বুঝছো? জি স্যার। আর তারপরেরটা কি হয়েছে? r স্কয়ার বলতে 1 এর স্কয়ার, আর 1 এর থেকে 1 গেলে 0, 0 এর স্কয়ার। সো একটা অংশ কমপ্লিট হলো। ডান পাশে কি আছে? 4r কিউব, তার মানে 4 এর সাথে 1 এর কিউব। এর পরের গুলো আর বারবার তোমার চেক করা লাগবে না, তুমি বুঝতে পারছো প্রত্যেকটা স্কয়ারই হচ্ছে বড় তারপরেরটা ছোট, বড় তারপরেরটা ছোট, এবং এই পাশে হলো কোনাকুনি ভাবে এই মানটা সেম টু সেম হবে। যদি এটা বুঝতে পারো তাহলে ওই অনুযায়ী অন্তত 3টা লিখে ডট 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 তারপরে n অংশটা লেখার চেষ্টা করো। দেখো n এর অংশটাও দরকার হলে, যদি না বুঝো n এর অংশটা দরকার হলে লিখে লিখে, মানে এখানে দেখে দেখে যেভাবে মান বসানো হয়েছে সেইভাবেই লিখো। এবার পুরোটাকে আবার আগের মতো যোগ করা হচ্ছে। এটা কিন্তু সহজ, পূর্বের যেটা করেছো স্কয়ারের থেকে এটা কিন্তু সহজ হিসাবটা, এখনই বুঝবা কেন সহজ। আগের মতো তুমি যদি যোগ করো, এটা এটা কেটে যাবে, এটা এটা কেটে যাবে, হ্যাঁ, এটার সাথেও কিন্তু নিশ্চিত ভাবে এখানকার একটা অংশ থাকতো, এটা কেটে যেত, এটাও কাটবে, তার উপরে যেটা ছিল এখানে কেটে যাবে। সো কাটাকাটির মধ্যেই থাকবে। নিচে আমার এই জায়গাটা হচ্ছে থেকে যাওয়ার কথা এবং এই অংশটা আমার থেকে যাওয়ার কথা। সবাইকে এতটুকু বুঝছি? জি স্যার, বুঝছি। ওকে, তাহলে এরপর থেকে আমরা একটু নিচের দিকে যাই। আমরা এখন যোগ করার পরের অবস্থাটা কি দাঁড়াবে? প্রথম এই অংশটুকু পেলাম বাম পাশে, আর ডান পাশের অংশ কিন্তু মাত্র আমার একটা। আমরা আগের প্রমাণে কিন্তু দেখেছি 3টা অংশ ছিল, আর এখানে মাত্র একটা করে অংশ আছে। 4 যদি আমি কমন নেই তাহলে 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব, ডট 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 n এর কিউব। দেখতে পাচ্ছো? ইজি হয়ে গেছে না? জি স্যার। এখন আমরা তো এটাকে ধরে নিয়েছি এই সূত্রে, মানে আমরা যেটা প্রমাণ করছি তার জন্য এটা হচ্ছে Sn, এজন্য এটাকে Sn লেখা হয়েছে। 4 ইনটু ছিল দেখে 4, এই অংশটুকু তো বাদ হয়ে যাবে যেহেতু 0 এর সাথে, এই যে বাকি অংশটুকু আমরা দেখলাম। এরপরে কি করা হয়েছে? সাইড চেঞ্জ করো এবং আড়াআড়ি ভাবে 4টাকে ডান পাশে নিয়ে আসা হয়েছে। তারপর টোটালটার উপরে স্কয়ার কমন নেওয়া যায়, স্কয়ার হিসেবে কমন নেওয়া হয়েছে, সূত্র গঠিত হয়ে গেল। এখানে স্যার এই সূত্রের একটা মিল আছে। হ্যাঁ মিল আছে, প্রথমটার সাথে মিল আছে, এই মিলটা এখন দেখো। জি স্যার। এই প্রয়োজনীয় সূত্রে এই 3টাকে এখন যদি আমরা একসাথে দেখি, এটা হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র, এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র, আর এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র। বাট এটার সাথে এটার সম্পর্ক হচ্ছে বর্গের পার্থক্য, নাকি? জি স্যার। জি স্যার। এবং এটাই বিশেষ দ্রষ্টব্য আকারে এখানে উল্লেখ করে দিয়েছে যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ইকুয়াল টু হচ্ছে হলো স্বাভাবিক সংখ্যার সমষ্টির স্কয়ারের সমান। এটা আমাদের পরে অঙ্কে আবার কাজে লাগে। গুণোত্তর ধারা কাকে বলে এটা আমরা এই জায়গা থেকে সংজ্ঞাটা শিখে নিলেই পারি। দেখো এখানে লেখা আছে, কোন ধারার যে কোনো পদ ও এর পূর্ববর্তী পদের অনুপাত সব সময় সমান হলে, অর্থাৎ যে কোনো পদকে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে ভাগফল সর্বদা সমান পাওয়া গেলে সেই ধারাটিকে গুণোত্তর ধারা বলে। আর ভাগফলকে আমরা সাধারণ অনুপাত বলি।
আগে আমরা করেছিলাম সাধারণ অন্তর, বিয়োগ করে দেখেছি, আর এখানে আমরা ভাগ করে দেখবো, এজন্য এটাকে বলা হচ্ছে সাধারণ অনুপাত। এবং বের করার সিস্টেম ঠিক আগের মতো। তোমরা এখানে দেখো, এটা যদি একটা ধারা হয় তাহলে এ হচ্ছে 2, এটা আমরা বুঝতে পারছি প্রথম পদ। আর সাধারণ অনুপাত দিয়ে যখন লিখবো তখন দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ, অর্থাৎ 4 কে আমরা 2 দিয়ে ভাগ করব, অথবা 8 কে আমরা 4 দিয়ে ভাগ করব। ব্যাপারটা কি বুঝা গেছে? পরেরটাকে আগেরটা দিয়ে ভাগ করব এবং ভাগফলটা দেখবো যে সেম আছে কিনা। যেমন এখানে একটা জিনিস যা আছে এখানেও কিন্তু সেম আছে। তবে আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে একটা অনুপাত বের করেই তার রেজাল্টটাকে বুঝিয়ে দিই যে এটা গুণোত্তর ধারা, দুইটা বের করার প্রয়োজন হয় না। কিন্তু সমান্তর ধারার ক্ষেত্রে আমরা মিনিমাম দুইটা পাশাপাশি বের করে দেখানোর চেষ্টা করি। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, এটা হলো অনুপাত বের করার সিস্টেম। তাহলে আমাদের ভাষাগত পরিবর্তন হলো, গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ ঠিকই আছে, এ দিয়ে লিখবো, তবে সাধারণ অন্তরের জায়গায় হয়ে গেছে সাধারণ অনুপাত, তো এবং এটাকে প্রকাশ করা হবে আর দিয়ে। আর ইউজ করা হয় কেন? আর দিয়ে বোঝানো হয় রেশিও, অনুপাতের ইংরেজি, এই জন্য আর দিয়ে আমরা লিখবো। গুণোত্তর ধারার গঠন করার যে সূত্রটা, এটা হচ্ছে এটা। সমান্তর ধারার ক্ষেত্রে আমরা শিখেছিলাম a প্লাস ডি, a প্লাস 2d, মনে আছে কি? ঠিক সেইভাবে গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। যদি কখনো বলা হয়, এই যে যেমন এখানে বলা আছে যে গুণোত্তর ধারার প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অনুপাত দেওয়া আছে, গুণোত্তর ধারাটি গঠন করো, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে গুণোত্তর ধারার মানটা বের করে ফেলতে পারি, মানে ধারাটা কেমন সেটা বের করে ফেলতে পারি। তোমরা কি বুঝতে পারছো? স্যার এখানে আর এর মান কি হবে? স্যার আর এর মান কি অনুপাত হবে? অনুপাত, এই যে যেমন এখানে দেওয়া আছে 10, মানে এটা মান বের করে দেওয়া। এই মান বের করা অবস্থায় এই মানগুলো আমরা জায়গায় জায়গায় বসিয়ে ক্যালকুলেশন করে একটা ধারা তৈরি করে ফেলবো। বুঝা গেছে? জি স্যার। এটা তোমাদের নিজেদের কাজ, এটা বাসায় নিজেরা একটু করে চেক করবা। আচ্ছা, গুণোত্তর ধারার সাধারণ পদ অথবা আমরা যেটাকে বলি n তম পদ, এই সূত্রটা আমরা একটু মাথায় রাখবো। এটা হচ্ছে এটা, n তম পদের সূত্র হচ্ছে ar টু দি পাওয়ার n মাইনাস 1। যেহেতু এটা গুণোত্তর ধারা, এখানে কিন্তু যোগ বিয়োগ আকারে কোনো অপশন থাকছে না, মানে পাশাপাশি গুণ আকারই থাকবে। এর সাথে আর এর একটা গুণ সম্পর্ক, কিন্তু আর এর উপরে পাওয়ারটা হচ্ছে n মাইনাস 1। ওকে, এটা মনে রাখতে হবে গুণোত্তর ধারার ক্ষেত্রে। আর গুণোত্তর ধারার সমষ্টির সূত্র, সেটা দুই ভাবে প্রকাশ করা হয়। তো সমষ্টি সূত্রটা কিভাবে গঠন করা হয়েছে সেটা আমরা এখন প্রমাণটা শিখে নেব, তারপরে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। এই প্রমাণটা সমান্তর ধারার সমষ্টির সূত্র যেভাবে তৈরি করা হয়েছে তার প্রায় কাছাকাছি। তো সবাই একটু মনোযোগী হই। গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়, প্রথমত বলা হয়েছে, মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে a, সাধারণ অনুপাত r, পদ সংখ্যা n, পূর্বের মতোই কিন্তু সব। তারপরে n সংখ্যক পদের সমষ্টি যদি Sn হয়, তবে এটা হলো ধারার গঠনের সূত্র। বলতো এটা কি একটু আগে আমরা দেখেছি? জি স্যার। আচ্ছা, তো আমরা ধরে নিচ্ছি এখানে যে ডট 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 দেওয়া আছে, এর মানে হচ্ছে পদ কিন্তু আরো চলমান আছে। অর্থাৎ আমরা কিন্তু এখানে শেষ পদ বলে কোনো কিছুকে ব্যবহার করিনি, মাঝামাঝি রেখে আমরা এই প্রমাণটা শেষ করে ফেলবো। এটা হলো একটু বিশেষ ব্যাপার। জি স্যার, বুঝছি। ওকে, একটু খেয়াল করবো এখন। a আর n মাইনাস 1 যেটা আছে, স্বাভাবিকভাবে তার পূর্ববর্তী পদটা কি হবে? এক কম হবে। এক কম মানে কিন্তু পাওয়ার বেড়ে যাওয়া। দেখতে পাচ্ছ? মাইনাস করা মানে কি? n মাইনাস 1 থেকে যদি আরো একটা এক বিয়োগ করো, তার মানে কি n মাইনাস 2 হয়ে যাবে না? জি স্যার। এটাই হলো ব্যাপার, আগের পদটা এরকম হবে। আচ্ছা, এর পরের লাইনটা কি করা হয়েছে? আমরা করতাম কিন্তু ওখানে বিপরীত ক্রমে করতাম, আর এখানে বিপরীত ক্রমে সাজানো হয়নি, জাস্ট একটা আর এই পুরোটা 1 নং সমীকরণের সাথে গুণ করা হয়েছে। দেখো সাইড নোট দেওয়া আছে, 1 নংকে 8 দ্বারা গুণ করে। এখন তোমাদের অনেকের মনে হতে পারে যে লাইনটাকে এত সরিয়ে লিখেছে কেন, এ বরাবর লিখলেই তো পারতো, নাকি? জি স্যার। হ্যাঁ, এটাকে একটু সরিয়ে লিখেছে যাতে তোমার হিসাবটা চোখে পড়ে এবং খুব সহজে করতে পারো। হিসাবটা কিভাবে সহজে আমি বলি, আর দ্বারা যখন গুণ করা হয়েছে, এর সাথে আর গুণ করলে কত হবে? এ আর হয়ে যাবে না? জি স্যার। এ আরটাকে এ আর বরাবর রাখছে।
আরেকটা আর গুণ করলে এ আর এর সাথে গুণ করলে কি হবে এ আর স্কয়ার, এই যে এ আর স্কয়ার বরাবর আছে। আর এ আর স্কয়ারের সাথে আরেকটা আর গুণ করলে এ আর কিউব হয়, এটা উপরে আছে, আমি ধরে নিতে পারি ফাঁকের মধ্যে আছে নাকি নাই, আছে না? জি স্যার। ওকে, একই ভাবে তুমি একটু খেয়াল করো তো এই মানটা কেন আসছে। এই যে এ আর এন মাইনাস টু এর সাথে যদি আরেকটা আর গুণ করো, অর্থাৎ এ আর এন মাইনাস টু তার সাথে যদি আরেকটা আর গুণ করো, এই আর এর জন্য একটা পাওয়ার এক এটার সাথে যোগ হবে কিনা বলো? জি স্যার হবে। তার মানে n মাইনাস ওয়ান হবে। এই যে দেখো n মাইনাস ওয়ান, কেউ ভাইবো না যে এই যে এইটা এখানে এসেছে, না এইটা এখানে এসেছে আর গুণ করার কারণে। বুঝে গেছে? এরপরে আসো শেষেরটা কিভাবে আসছে। এই যে এটার সাথে আবার একই ভাবে কম্পেয়ার করো, এ আর এন মাইনাস ওয়ান আগের থেকে ছিল, তার সাথে আরেকটা আর যদি গুণ হয় এটার এক এখানে এসে যোগ হয়ে যাবে। সো এক এক কেটে গেল, এ আর টু দি পাওয়ার এন রয়ে গেল। বুঝতে পারছি? জি স্যার। ওকে, সো এতটুকু যদি বোঝা যায়, এবার এই দুইটা সমীকরণের মধ্যে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কি পাচ্ছি, এস এন থেকে আর এস এন বিয়োগ হচ্ছে, বাম পাশ শেষ। এখান থেকে এটা এটারে কাটবে, এটা এটারে কাটবে, এটা অবশ্যই ভেতরে কাটবে, এটা অবশ্যই ভেতরে কাটবে, এটা এটাকে কাটবে। সো শুরু এ, শেষে এ আর টু দি পাওয়ার এন, এই সেই জিনিস। এবার বুঝতে পারছো? শুরু এবং শেষ হয়ে গেল। জি স্যার। এবার কমন নাও, এস এন কমন নিলে এটা থাকে, এদিক থেকে এ কমন নাও এটা থাকে, এস এনটাকে রেখে আর আর ভাবে ফেলে দাও, এটা হচ্ছে তোমার একটা সূত্র, এটাকে আমরা বলছি এন তম বা এন সংখ্যক পদের সমষ্টির সূত্র গুণোত্তর ধারার ক্ষেত্রে। তবে শর্ত হচ্ছে আর এর মান যদি একের থেকে ছোট হয় সেক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লিকেবল। অনুপাত যে আরটা আমরা বের করি ধারা থেকে, সে আর এর মান যদি স্ট্যান্ডার্ড ওয়ান এর থেকে কম হয়, সমান হলে হবে না, যদি কম হয় তাহলে সূত্রটা ঠিক আছে। কারণ দেখো আর এখানে পরে ওয়ান হচ্ছে সামনে, তাহলে ওয়ান এর থেকে বিয়োগ করতে হচ্ছে আর কে, তার মানে এক কি বড় হতে হবে না ছোট হতে হবে? বড় হতে হবে। বড় হতে হবে। সো এই জন্য হলো এই হচ্ছে সূত্র প্রসেস। আমরা এটা উল্লেখ করব যখন আমরা সূত্র ফেলবো, আমি তোমাদেরকে শিখিয়ে দেব। এখন কথা হচ্ছে যদি কখনো আর এর মান বড় হয়, আর এর মান তো বড় হতে পারে এক অপেক্ষা, এক কিন্তু স্ট্যান্ডার্ড সূত্রের মধ্যে এক আছে দেখে একের সাথে তুলনা করা হচ্ছে, অন্য কোনো সংখ্যার সাথে তুলনা করা হবে। এখন প্রশ্ন হলো যদি আর এর মান একের থেকে বড় হয় সেক্ষেত্রে সূত্র কি হবে? সূত্র হচ্ছে তখন জাস্ট 2 নং থেকে 1 নংকে বিয়োগ করলে মানটা জাস্ট উল্টিয়ে দিবা। দেখো এখানে বলা হয়েছে আবার 2 থেকে যদি 1 নং বিয়োগ করতাম তাহলে কি হতো, আর এস এন থেকে এস এন বিয়োগ হতো। দেখো তো জিনিসটা বুঝতে পারছো? উল্টে যেত। জি স্যার, উল্টে যেত। ঠিক আছে, আমরা এখন করেছি 1 থেকে 2 বিয়োগ করে এই সূত্রটা তৈরি করেছি। আর এখন যদি আমরা 2 নং থেকে 1 নং বিয়োগ করি তাহলে মানটা উল্টে যাবে, আর এস এন থেকে এস এন বিয়োগ হবে, এ আর এন থেকে এ বিয়োগ হবে, এই যে যেমনটা দেখতে পাচ্ছ একই কথা, ঘুরে ফিরে এস এন এর মানটা তোমার আসবে এইটা। শর্ত কি? যদি আর এর মান 1 থেকে বড় হয়। তার মানে আমরা জানতে পারলাম গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টির সূত্র দুই ধরনের হয়ে থাকে। একটা হয় হচ্ছে আর এর থেকে মান যদি 1, আর এর মানে আর এর মান যদি 1 থেকে ছোট হয় সেক্ষেত্রে একটা, আর আর এর মান যদি 1 থেকে বড় হয় সেক্ষেত্রে আরেকটা। সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি স্যার।